আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উদ্ভিদ সাহিত্য তত্ত্বের আলিম স্যারের বইয়ে যতগুলো অনুশীলনের প্রশ্ন আছে সবগুলো সলভ করবো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্নটা কি বলছে যে নিচের কোন ধাপে NADPH2 জারিত হয়। ঠিক আছে, এখন নিচের কোন ধাপে NADPH2 জারিত হয়। তো সত্যি কথা বলতে এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইলেকট্রন প্রবাহতন্ত্রের আরেকটা নাম হচ্ছে ইটিসি অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং আরও একটা নাম হচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া কেন বলা হয়ে থাকে? কারণ এখানে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে এটিপি আসলে কোত্থেকে তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে NADPH2 এবং FADPH2 থেকে। একটা NADPH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই এবং একটা FADPH2 থেকে আমরা 2 অণু এটিপি পেয়ে থাকি। ওকে, সো আমরা বলতে পারি যে NADPH2 জারণটা হয়ে থাকে কোথায়? জারণটা হয়ে থাকে হচ্ছে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন চক্রে। এখন জারণটা আমি কেন বলতেছি? কারণ জারণ বলতে আমরা কি বুঝাই? জারণ বলতে আমরা বুঝাই হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তো NADPH2 থেকে ইলেকট্রনটা যখন সে ছাড়ে, NADPH2 যখন জারণ হয়, সেই ইলেকট্রনটার সর্বশেষ গ্রহীতা হচ্ছে অক্সিজেন, এবং সেই অক্সিজেন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিন্তু আলটিমেটলি এই NADPH2 এবং FADPH2 জারণ ঘটাতে অথবা এটিপি উৎপাদনে হেল্প করে থাকে। তো বইয়ের মধ্যে আসলে অ্যান্সার দেয়া আছে ক্রেবস চক্র, কিন্তু আসলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা এটাই দাগাবা। ওকে, এরপরে আসো 2 নাম্বারটা, যে ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এডিপি থেকে এটিপি সৃষ্টি করাকে আমরা কি বলে থাকি? তাহলে খেয়াল করো, ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি, তো আলোক শক্তি তার মানে কি? ফটো কথাটা থাকবে। তো ফটো কথা দেখো কতেও আছে খতেও আছে। এডিপি থেকে এটিপি সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলে থাকি ফসফোরাইলেশন। কারণ আমি কি জানি? আমি জানি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট অথবা এডিপির সাথে আমি যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি তাহলেই আমি পাবো হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট অথবা এটিপি। ঠিক আছে, যেহেতু আলোর উপস্থিতিতে এই ফসফেট সংযোজন বা ফসফোরাইলেশনের ঘটনা ঘটছে, এই জন্য এটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, কি বলবো এটাকে? এটাকে বলবো হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। 3 নাম্বারে বলছে হচ্ছে C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ওকে, C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ কোনটি? তো আমরা একটু C3 C4 দুইটা একসাথে আলোচনা করি এখানে। চলো, আমরা জানি যে C3 চক্র এবং C4 চক্র দুইটা চক্র আছে। C3 কে আমরা বলে থাকি হচ্ছে কি? ক্যালভিন চক্র। কি বলে থাকি আমরা? ক্যালভিন সাইকেল। আর এটাকে আমরা C4 কে আমরা বলে থাকি হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। তো C3 উদ্ভিদের ক্ষেত্রে প্রথম কার্বন গ্রহীতা কোনটা, অথবা প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটা? গ্রহীতা হচ্ছে আমাদের 1,5 রাইবুলোস বিসফসফেট, রাইট? 1,5 রাইবুলোস বিসফসফেট। অন্যদিকে C4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটা? কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে আমাদের ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, PEP, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, তো যখন এরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তখন কি হয়? আমরা C3 এর ক্ষেত্রে পাই হচ্ছে কি? পাই হচ্ছে আমরা কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড প্রথমে পাই হচ্ছে কিটো অ্যাসিড। মনে রাখতে হবে যে কিটো অ্যাসিডটা কিন্তু কি? কিটো অ্যাসিডটা কিন্তু একটা অস্থায়ী যৌগ। যখন 1,5 রাইবুলোস বিসফসফেটের সঙ্গে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন আমরা পাই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে কি করে? 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে থাকে। অতএব C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এইটা, যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে হচ্ছে আমাদের অ্যান্সার। অন্যদিকে আমাদের যদি বলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিসের ক্ষেত্রে? C4 চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হবে হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো এখন পরীক্ষায় মাঝে মধ্যে এই বিক্রিয়া থেকে কিছু প্রশ্ন এসে থাকে। কিরকম প্রশ্ন আসে বলি, এই যে 1,5 রাইবুলোস বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হলো এবং তারপর আমরা এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড নামক যে একটা স্থায়ী যৌগ পেলাম, তো এই 1,5 রাইবুলোস বিসফসফেট থেকে কিটো অ্যাসিড তৈরির যে বিক্রিয়াটা, এখানে এনজাইম হিসেবে মূলত কাজ করে থাকে রুবিস্কো এনজাইম। কি এনজাইম কাজ করে?
রুবিস্কো এনজাইমটা মূলত কাজ করে থাকে। এবং এই রুবিস্কোকে বলা হয় কি কার্বন ফিক্সেশন এনজাইম, কারণ সেটা 1,5 রাইবোলোজ বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডটাকে যুক্ত করতেছে বা ফিক্স করতেছে, রাইট, কার্বন ফিক্সেশন এনজাইম। তো এই রুবিস্কোকে বলা হয় পৃথিবীর সবচাইতে ইম্পর্টেন্ট এনজাইম, ঠিক আছে, কারণ রুবিস্কো যদি না থাকতো তাহলে এই C3 চক্রের মতো খুব ইম্পর্টেন্ট আমাদের যে ক্যালভিন চক্রটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে সেটা হতো না, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এই জন্য পৃথিবীর সবচাইতে ইম্পর্টেন্ট এনজাইম বলা হয়ে থাকে হচ্ছে রুবিস্কো এনজাইমটাকে। আচ্ছা, তো C3 এবং C4 এর ক্ষেত্রে আরও কিছু ইম্পর্টেন্ট পার্থক্য আছে, যেমন পার্থক্যগুলো আমরা একটু খেয়াল করি। যে C3 চক্রের ক্ষেত্রে বলা হয়ে থাকে অপটিমাম টেম্পারেচার কত, 10 থেকে বলতে পারি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। C3 চক্রের ক্ষেত্রে আমাদের অপটিমাম টেম্পারেচারটা কত, অপটিমাম টেম্পারেচার হচ্ছে আমাদের 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এরপরে যদি C4 চক্রের ক্ষেত্রে কত, C4 চক্রের ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলে থাকি 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে যদি বলি C3 চক্রের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, অ্যান্সার হবে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আর C4 চক্রের ক্ষেত্রে কত, C4 চক্রের ক্ষেত্রে হবে হচ্ছে 30 থেকে আমাদের কত 45 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার আসবে কি, এবার আরো কয়টা টেম্পারেচার তোমরা জেনে নাও। যদি পরীক্ষায় আসে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, তখন বলতে হবে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর যদি বলে শ্বসনের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচারটা কত, তখন আসবে হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে আমাদের অপটিমাম টেম্পারেচার। তো ইম্পর্টেন্ট কিছু টেম্পারেচার আমরা একসাথে দেখে রাখবো, যাতে হচ্ছে আমাদের কি করতে হয়, রিভিশনে একদম সুবিধা হয়। এই জন্য আমরা একসাথে এই টেম্পারেচারগুলো দেখে রাখলাম। 4টা টেম্পারেচার এখানে দেখলাম। দেখো C3 C4 দুইটাই কিন্তু সালোক সংশ্লেষণে, বাট আলাদাভাবে যদি বলে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, তখন আমাদের আসলে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসটাই বলতে হবে। ওকে, এরপরে আসো হচ্ছে 4 নাম্বার প্রশ্নে, যে কোন আলোতে সালোক সংশ্লেষণের হার বেশি হয়ে থাকে। তো সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়ে থাকে লাল আলোতে। ওকে, আর নীল আলোতে কিসের হার বেশি হয়, নীল আলোতে মনে রাখবা হচ্ছে প্রস্বেদনের হার বেশি হয়ে থাকে। নীল আলোতে কি হয়, প্রস্বেদনের হারটা বেশি হয়ে থাকে। 5 নাম্বারটা, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে নিচের কোনটি মাইক্রোমৌল। ঠিক আছে, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে নিচের কোনটি মাইক্রোমৌল। তো খেয়াল করো, মাইক্রোমৌল মনে রাখার জন্য একটা নেমোনিক তোমরা মনে রাখবা। মাইক্রোমৌলের জন্য একটা নেমোনিক তোমরা লিখে রাখো। মাইক্রোমৌল মনে রাখতে হবে কয়টা, 8টা। আচ্ছা, সোজা কথা জীবনে বাঁচা মরা, সোজা কথা জীবনে বাঁচা মরা কোনো মেটার না। ঠিক আছে, সো কোনো মেটার না, এটা শুধুই নেমোনিক। আচ্ছা, এরপরে সোজাতে মনে রাখবো হচ্ছে সোডিয়াম, কতে মনে রাখবো হচ্ছে কপার, জিতে মনে রাখবো হচ্ছে জিঙ্ক, বোরন, মরার মতে হচ্ছে মলিবডেনাম, কতে হচ্ছে আমাদের কোবাল্ট, আর মেটার না, নাতে হচ্ছে ম্যাঙ্গানিজ। সব মিলে হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে কয়টা হলো আমাদের, 1 2 3 4 5 6 7, আর আরেকটা হচ্ছে আমাদের আয়রন। ঠিক আছে, এই 8টা হচ্ছে আমাদের কি মাইক্রোমৌল। অপরদিকে আমাদের ম্যাক্রোমৌল, কয়টা, ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের কয়টা, ম্যাক্রোমৌল থাকবে হচ্ছে আমাদের 9টা, রাইট। আচ্ছা, ক্যাফে ফর নাইস চপস। ওকে, এগুলো তোমরা পারো মোটামুটি। তাহলে আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের জীবনে বাঁচা মরা, বাঁচা বোরন। ওকে, এটা হচ্ছে বোরন হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 6 নাম্বার প্রশ্নটা, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ পোড়ালে কত অণু এটিপি খরচ হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ যদি পোড়ানো হয় তাহলে কি হয়, তাহলে হচ্ছে কত অণু এটিপি আমাদের কি হয়, কত অণু এটিপি আমাদের খরচ হয়ে থাকে। তো এখন এখানে আমাদের কিছু প্রশ্ন এরকম পড়তে হবে, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হচ্ছে। আমি জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কিন্তু আলটিমেটলি অবাধ শোষণ সবাধ শোষণ দুইটারই সাধারণ একটা পর্যায়, রাইট। সো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমি জানি যে মোট 2 অণু NADH2 এবং মোট 4 অণু এটিপি হচ্ছে তৈরি হয়। এই এটিপি কি হচ্ছে, এইগুলো হচ্ছে আমার তৈরি হচ্ছে। তো মাইনাস করতে হবে কি, 2 অণু এটিপি হচ্ছে আমাদের খরচ হয়। এজন্য আমরা বলি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আসলে কতটা এটিপি আমরা পাই, 6 আর 4 10 বিয়োগ 2 হচ্ছে কটা, 8টা এটিপি আমরা পেয়ে থাকি, রাইট। কিন্তু প্রশ্নে কি জিজ্ঞাসা করছে, প্রশ্নে আসছে এইটা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের কয় অণু এটিপি খরচ হচ্ছে। সো খরচ হচ্ছে আমাদের কয় অণু এটিপি,
আমাদের উত্তর হবে হচ্ছে 2 অণু এটিপি কি হয়, 2 অণু এটিপি আমাদের খরচ হয়ে থাকে। ওকে, আচ্ছা। তো একই সাথে আমরা এই জিনিসটা আমরা দেখব কিসের ক্ষেত্রে, যেমন যদি বলা হয় এরকম পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ। তোমরা জানো যে গ্লাইকোলাইসিস হওয়ার পরে আমরা পাই পাইরুভিক অ্যাসিড, পরে এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু এসিটাইল কোয়ে তৈরি করে, এটাকে আমরা বলে থাকি পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ, কারণ এসিটাইল কোয়েটাই কিন্তু আসলে ক্রেবস চক্রে প্রবেশ করে থাকে। ওকে, সো পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ যদি আমি বলি, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ প্রক্রিয়া কয়টা এটিপি তৈরি এটা জানতে হবে, এবং একই সাথে আমার জানতে হবে ক্রেবস চক্রে মোট কয়টা এটিপি তৈরি হয়, দুইটাই আমাদের জানতে হবে। তো খেয়াল করো যে পাইরুভিক অ্যাসিডের যদি আমরা বলি যে পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ প্রক্রিয়ায় কয় অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ প্রক্রিয়ায় কয় অণু এটিপি তৈরি হয়, তাহলে খেয়াল করো এখানেও আমাদের মনে রাখতে হবে কয়টা, এখানে আমাদের দুইটা জাস্ট NADH2 তৈরি হয়, এই দুইটা NADH2 থেকে আমরা 6 অণু এটিপি পাবো, যেহেতু 2 3 আর 6 তোমরা জানো, এক অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পেয়ে থাকি। আচ্ছা, আর ক্রেবস চক্রে কি হয়, ক্রেবস চক্রের টোটাল মোট 24 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, ক্রেবস চক্রে কি হয়, ক্রেবস চক্রে মোট অর্থাৎ টোটাল 24 অণু এটিপি কিন্তু আমাদের তৈরি হয়। তো এই 24 অণু এটিপির মধ্যে মনে রাখতে হবে NADH2 কয়টা থাকে, 6টা হচ্ছে NADH2 আর 2টা হচ্ছে আমাদের FADH2। ওকে, তাহলে 6 3 18 আর এখানে হচ্ছে 4 22 আর লাগবে হচ্ছে 2টা প্লাস 2 অণু এটিপি আলাদাভাবে তৈরি হয়। ওকে, এই হচ্ছে আমাদের এটিপির হিসাবগুলা, রাইট, এই হচ্ছে আমাদের এটিপির হিসাবগুলো মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এই বিক্রিয়াকে প্রভাবিত করে কোনটি। ওকে, তাহলে তুমি চিন্তা করো যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাইছে, আমরা জানি এটা হচ্ছে আইসোমার জাস্ট, ঠিক আছে, এরা হচ্ছে জাস্ট আইসোমার, এদের আণবিক সংকেত একই কিন্তু এদের গাঠনিক সংকেতটা হচ্ছে মূলত ভিন্ন। সো এখানে কোন ধরনের এনজাইম কাজ করবে, এখানে কাজ করবে হচ্ছে আমাদের আইসোমারেজ এনজাইম। ওকে, এখানে কাজ করবে কোন এনজাইম, এখানে কাজ করবে হচ্ছে আমাদের আইসোমারেজ এনজাইম। ক্লিয়ার জিনিসটা, বুঝতে পারছেন? ওকে, এরপরে খেয়াল করো 6 অণু NADH2 প্লাস 2 অণু FADH2 প্লাস 2 অণু JTP মোট কয়টা এটিপি। তো চিন্তা করো 6 3 18, 2 2 গুণা হচ্ছে 4, 18 4 হচ্ছে 22 আর 2 কত, এটা হবে आंसर কত, খ आंसर হবে 24 অণু এটিপি। ওকে, যেহেতু আমরা জানি যে এক অণু NADH2 থেকে আমরা 3টা এটিপি পাই, এক অণু FADH2 থেকে আমরা 2টা এটিপি পেয়ে থাকি। এরপর ওকে, তো এখন দেখো আমরা দেখব কি ফার্মেন্টেশন ঘটে। তো ফার্মেন্টেশন কোন এনজাইমের প্রভাবে ঘটে থাকে, ফার্মেন্টেশন ঘটে থাকে হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে। এটা তো জানো তোমরা, ফার্মেন্টেশন ঘটে থাকে জাইমেজ এনজাইমের প্রভাবে। তো এখানে আমাদের বাকি এনজাইমগুলো আমাদের একটু দেখতে হবে, যেমন এই যে ডিহাইড্রোজিনাস এনজাইম, এই ডিহাইড্রোজিনাস এনজাইম কোথায় কোথায় ব্যবহৃত হয়। নাম্বার 1 গ্লাইকোলাইসিসে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির জন্য কিন্তু ডিহাইড্রোজিনাস এনজাইমটা দরকার হয়। তার মানে ডিহাইড্রোজিনাস এনজাইমটা কিন্তু আমাদের অ্যালডিহাইডের জারণ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। ওকে, আবার মনে রাখতে হবে যে আরেকটা ডিহাইড্রোজিনাস এনজাইম আছে যেটার নাম আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনাস। কি বললাম, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, তো এই আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস কোথায় ব্যবহৃত হয়, ক্রেবস সাইকেলে ব্যবহৃত হয়, ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেলের কোথায়, ঠিক আছে, এই ক্রেবস সাইকেলের কোথায় ব্যবহৃত হয়, মনে রাখতে হবে যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো অ্যাসিড তৈরিতে। মাঝে মধ্যে এই এনজাইমগুলো থেকে পরীক্ষায় আসে, ডিহাইড্রোজিনাস এনজাইমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো মনে রাখতে হবে যে ক্রেবস সাইকেলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো অ্যাসিড তৈরি করার জন্য এই আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনাসটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো কার্বক্সিলেজ এনজাইম, এই কার্বক্সিলেজ এনজাইমটা ব্যবহৃত হয় হচ্ছে C4 চক্রে। C4 চক্রে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরিতে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন লাগে। তো এই C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় আমাদের এই কার্বক্সিলেজ এনজাইমটা কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য আমাদের এই কার্বক্সিলেজ এনজাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে আমাদের। এরপর দেখো আমরা যাই 10 নম্বর প্রশ্নে, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়। NADH2 যাইতে হয় 2 অণু এটিপি, না, এটা হবে হচ্ছে 3 অণু। FADH2 থেকে 3 অণু এটিপি, না, এটা হবে 2 অণু এটিপি। এখানে কি জারিত শক্তি বিজারিত হয়, না, এখানে আমাদের কি হয়, NADH2 FADH2 কি হয়, জারণ হবে। ওকে, এবং জারণ হওয়ার মাধ্যমে আলটিমেটলি ইলেকট্রন ছাড়ন হবে, ইলেকট্রনটা স্থানান্তরিত হয়ে সর্বশেষ গ্রহীতাকে
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেন, এবং তার মাধ্যমে তারা এটিপিতে রূপান্তরিত হবে। তাহলে মেইন কথা হচ্ছে আমাদের ঘ হবে অ্যান্সার, এডিপি ইনঅর্গানিক ফসফেট এবং ইলেকট্রন মিলে আমাদের এটিপি তৈরি হবে। 11 নম্বর প্রশ্ন, কোন দুটি আয়ন উদ্ভিদ কর্তৃক দ্রুত শোষিত হয়? আমরা জানি পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন। পটাশিয়াম নাইট্রেট সহজে মনে রাখি কিভাবে, যে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। যদি পরীক্ষায় আসে কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষিত হয়, তখন অ্যান্সার হবে পটাশিয়াম, আর কোন অ্যানায়ন, তাহলে অ্যান্সার হবে নাইট্রেট। অন্যদিকে ক্যালসিয়াম এবং সালফেট Ca2+, SO4 2- এগুলো কি হয়, সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়ে থাকে। এবার আসো 12 নম্বর প্রশ্নে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য কোন মৌল অত্যাবশ্যক? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম এই উদ্ভিদের জন্য কোন মৌলটা অত্যাবশ্যক? তাহলে আমরা জানি যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোমৌলগুলা ম্যাক্রোমৌল হিসেবে কাজ করে থাকে। যেমন নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য আমাদের কোবাল্ট যেটা থাকে, এই কোবাল্ট মৌলটা কিন্তু ম্যাক্রোমৌল বা অত্যাবশ্যক মৌল হিসেবে কাজ করে। অন্যান্য সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এই কোবাল্টটা মাইক্রোমৌল, বাট নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য আমাদের কোবাল্টটা হচ্ছে ম্যাক্রোমৌল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা পড়বো হচ্ছে কোনটা, যে ঘাসের ক্ষেত্রে কোনটা কিংবা C4 উদ্ভিদের কোনটা। ওকে, যেমন মনে রাখতে হবে যে ঘাসের ক্ষেত্রে ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের সিলিকন, ঘাসের ক্ষেত্রে ম্যাক্রোমৌল হচ্ছে সিলিকন, এবং C4 উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের সোডিয়াম। ওকে, সো এখানে দেখছো যে C3 উদ্ভিদের জন্য কোন মৌলটা অত্যাবশ্যক, এখানে অ্যান্সার দেওয়া আছে সোডিয়াম। সো আমরা ধরে নিব যে এখানে আসলে C4 উদ্ভিদের কথাই বলা হয়েছে। ঠিক আছে, কারণ বইয়ের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে C4 উদ্ভিদের জন্য আমাদের সোডিয়াম এই মাইক্রোমৌলটা অত্যাবশ্যক হিসেবে কাজ করে থাকে। ক্লিয়ার জিনিসটা? ওকে, আচ্ছা, তারপরে দেখো খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক, খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক ধারণার প্রবক্তা কোন বিজ্ঞানী? ঠিক আছে, তো এই প্রবক্তার নাম হচ্ছে ভেন্ডেন হোনার্ট। ওকে, এগুলো একদম জ্ঞানমূলক প্রশ্ন আসলে, বাট এখান থেকে আর কি কি জিনিস আমাদের জানতে হবে একটু খেয়াল করো। এখান থেকে আমাদের জানতে হবে যে খনিজ লবণের আমরা জানি দুই ধরনের পরিশোষণ প্রক্রিয়া আছে। একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, যেখানে কোনো এটিপির দরকার হয় না, এবং যেখানে কোনো আমাদের কি দরকার হয় না, কোনো ক্যারিয়ার প্রোটিনেরও দরকার হয় না। অন্যদিকে আছে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। সক্রিয় মানে এখানে শক্তির দরকার, এখানে এটিপির দরকার, এখানে ক্যারিয়ার প্রোটিনের দরকার। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের মনে রাখতে হবে যে খনিজ লবণ পরিশোষণের নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া কি কি আছে। নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া কি কি আছে মনে রাখবো কিভাবে, ডোনানের আয় ব্যয় বেশি। কি বললাম? ডোনানের আয় ব্যয় বেশি। ওকে, তাহলে ডোনান দিয়ে মনে রাখতে হবে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা। আতে মনে রাখতে হবে হচ্ছে আয়ন প্রবাহ, আয়ন প্রবাহ মতবাদ। ব্যাতে মনে রাখতে হবে হচ্ছে ব্যাপন, আর একটা বেতে মনে রাখবো আমরা ব্যাপক প্রবাহ। সো এইগুলো হচ্ছে আমার খনিজ লবণ পরিশোষণের কি প্রক্রিয়া, নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। ওকে, এদের মধ্যে দেখো ডোনান সাম্যাবস্থার এটা দিছে হচ্ছে ডোনান। অন্যদিকে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার মধ্যে একটা আছে লুন্ডেগার্ডের সাইটোক্রোম পাম্প মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে আমাদের পড়তে হবে। এরপরে দেখো যে খনিজ লবণ সক্রিয় পরিশোষণে সাইটোক্রোম পাম্প ধারণার প্রবক্তাকে, প্রবক্তা হচ্ছেন আমাদের লুন্ডেগার্ড, লুন্ডেগার্ডের সাইটোক্রোম। লুজ দিয়ে আমরা মনে রাখবো, লুজ। ঠিক আছে, হারাইছে লুজ। ওকে, তারপর দেখো 16 নাম্বার, যে সক্রিয় প্রোটন চলাচল মতবাদ অনুযায়ী রক্ষী কোষে কোন মৌলটা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? এখানে অ্যান্সার হবে হচ্ছে আমার পটাশিয়াম। তাহলে সক্রিয় প্রোটন চলাচল মতবাদ অনুযায়ী আমরা মনে রাখবো যে এখানে পটাশিয়ামটাই আমাদের কি করে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে থাকে। তো এই প্রক্রিয়াটা কিরকম হয় আমাদের একটু মনে রাখতে হবে। কিরকম? ধরো এই হচ্ছে আমাদের রক্ষী কোষ। তো দিনের বেলায় কি হয়, দিনের বেলায় হাইড্রোজেন এবং পটাশিয়ামের মধ্যে বিনিময় হয়। তার মানে বাইরে থেকে পটাশিয়ামটা ভেতরে প্রবেশ করে, আর হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনটা হচ্ছে বাইরে থাকে। কেন হাইড্রোজেনটা বাইরে হয়? কারণ দিনের বেলায় বলা হয় যে রক্ষী কোষ থেকে ম্যালিক অ্যাসিডটা বাইরে বের হয়ে আসে, তখন রক্ষী কোষের মধ্যে হাইড্রোজেন কমে যায়। এজন্য এই পজিটিভ আয়নের ব্যাপারটা হচ্ছে, পজিটিভ আয়নটাকে সাম্যাবস্থা ধরে রাখার জন্য অথবা নরমালাইজ করার জন্য আমাদের বাইরে থেকে কি হয়, রক্ষী কোষের ভেতরে পটাশিয়াম আয়নটা ঢোকে। তার মানে এটাকে আমরা বলতে পারি কি, দিনের বেলায় পটাশিয়ামের অন্ত অবিস্রবণ হয়। অন্ত অবিস্রবণ কেন বললাম?
অন্ত অবিশ্রবণ কেন বললাম? কারণ যেহেতু পটাশিয়াম ভেতরে ঢুকতেছে, আর পটাশিয়াম ঢোকার সঙ্গে সঙ্গে সে পানি নিয়ে ঢুকে আলটিমেটলি। এই জন্য রক্ষী কোষে কি হয়, পানির পরিমাণ বেড়ে গেলে রক্ষী কোষটা স্ফীত হয়, ফুলে যায় এবং পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে দিনের বেলায় কি বললাম, আমাদের হাইড্রোজেন এবং পটাশিয়ামের বিনিময় হয়, তখন পটাশিয়ামের অন্ত অবিশ্রবণ ঘটে রক্ষী কোষের মধ্যে, সঙ্গে পানিও ঢোকে, এই জন্য রক্ষী কোষটা ফুলে যায়, দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? তাহলে রাতের বেলায় হবে সব উল্টো ঘটনা। রাতের বেলায় রক্ষী কোষের মধ্যে ম্যালিক অ্যাসিড প্রবেশ করে, তখন কি হয়, পটাশিয়ামের বহি অবিশ্রবণ হয়, পটাশিয়ামটা রক্ষী কোষ থেকে বের হয়ে আসে, বের হওয়ার সময় সে পানি নিয়ে বের হয়ে আসে, যার জন্য রক্ষী কোষটা আমাদের কি হবে, আমাদের রক্ষী কোষটা কিন্তু রক্ষী কোষে বহি অবিশ্রবণ হচ্ছে, যেহেতু পানিটা বের হয়ে আসতেছে রক্ষী কোষ থেকে, এই জন্য রক্ষী কোষের হবে বহি অবিশ্রবণ। বহি অবিশ্রবণ হলে রক্ষী কোষটা একদম শিথিল হয়ে যায়, চুপসে যায়, এবং চুপসে গেলে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। এই জন্য নর্মালি দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কি, দিনের বেলায় কি হয়, দিনের বেলায় অন্ত অবিশ্রবণ ঘটে, আর রাতের বেলায় কি হয়, রাতের বেলায় বহি অবিশ্রবণ ঘটে। কোন আয়নের প্রভাবে? পটাশিয়াম আয়নের প্রভাবে। ওকে, এরপরে দেখো 17 নম্বর প্রশ্নটা, উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা? উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের 8টা। কয়টা? আমাদের হচ্ছে 8টা। ওকে, 8টা হচ্ছে উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট। 18 নম্বর, নিচের কোনটি উদ্ভিদ কোষের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু? উত্তর হবে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে উদ্ভিদের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু। ওকে, তারপরে দেখো বাকিগুলো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া আসলে কি, মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বলি। মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্টকে কিন্তু আমরা শক্তি রূপান্তরের অঙ্গাণুও বলে থাকি, কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের আলোক শক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, এজন্য এটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। অন্যদিকে গলজি বস্তুকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি, কারণ সে জটিল পলিস্যাকারাইড কি করতে পারে, সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, সে জটিল পলিস্যাকারাইড কি করতে পারে, সংশ্লেষ করতে পারে। এরপরে দেখো কত তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি দৃশ্যমান হয়? এটা সহজ প্রশ্ন, 380 থেকে 750 ন্যানোমিটার। ওকে, এটা পারবা। কোন বর্ণের আলো পত্ররন্ধ্র খোলাটাকে ত্বরান্বিত করে? তো আমার ব্যাপার যে কি, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাল আলোতে বেশি হয়ে থাকে, যদি একক আলোক বলা থাকে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাল আলোতে বেশি হয়, আর প্রস্বেদনটা নীল আলোতে বেশি হয়। প্রস্বেদন নীল আলোতে বেশি হওয়ার কারণ কি? কারণ তখন পত্ররন্ধ্রটা খুলে যায়। 22 নাম্বারটা, উদ্ভিদ পাতার কোন টিস্যু সালোক সংশ্লেষণে সংগঠিত হয়? তো আমরা জানি যে উদ্ভিদের পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা বলে থাকি হচ্ছে মেসোফিল। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, উদ্ভিদের পাতায় যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র থাকে সেটাকে বলা হয় মেসোফিল। তো মেসোফিল টিস্যুটার মধ্যে কি হয়ে থাকে, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিন্তু সম্পাদিত হয়। রাইট, আচ্ছা, একবার খেয়াল করো, মনে রাখতে হবে যে যদি আমরা একবীজপত্রী উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে আমাদের মেসোফিল টিস্যুতে শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, অর্থাৎ এক ধরনের কোষ থাকে। আচ্ছা, আর যদি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের প্যালিসেড প্যারেনকাইমা ঊর্ধ্বত্বকে, আর নিম্নত্বকে থাকবে হচ্ছে আমাদের স্পঞ্জি প্যারেনকাইমা। ক্লিয়ার? তাহলে একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় হচ্ছে এদের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা কোষ থাকে, অন্যদিকে আমাদের এই যে দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে আমরা প্যালিসেড প্যারেনকাইমা পাই, স্পঞ্জি প্যারেনকাইমা পাই। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা? আমরা জানি রুবিস্কো এনজাইম, কারণ এইটা 1,5-রাইবোলোজ বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করতে সহায়তা করে থাকে। 24 নাম্বার, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম রাসায়নিক পদার্থের নাম কি? খেয়াল করো যে বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম রাসায়নিক পদার্থের নাম কি। তো এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখানে C3 চক্রের কথা আমরা মেইনলি আলোচনা করব। সো C3 চক্রে কি পাই আমরা, 1,5-রাইবোলোজ বিসফসফেট থেকে এর সাথে যখন একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তখন আমরা একটা পাই অস্থায়ী কিটো অ্যাসিড পাই। সো এই অস্থায়ী কিটো অ্যাসিডটাই কিন্তু প্রথম রাসায়নিক পদার্থ। যদি বলা হইতো যে প্রথম স্থায়ী রাসায়নিক পদার্থ কোনটা, তাহলে আমরা বলতাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA। ওকে, এখন 3PGA আমরা কোত্থেকে পাই? আমরা এটা অলরেডি আগে আলোচনা করছি যে এই 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে তারা 2 অণু 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে থাকে। ক্লিয়ার? এবার আসো 25 নাম্বার, যে ক্যালভিন চক্রের CO2 এর প্রথম গ্রাহক কোনটা? এগুলো আমরা সব পড়ে আসছি, 1,5-রাইবোলোজ বিসফসফেট। 1,5-রাইবোলোজ বিসফসফেট। ওকে, তারপরে ল অফ মিনিমাম নামক সূত্রটি প্রস্তাব করেন কে? ল অফ মিনিমাম সূত্রটি প্রস্তাব করেন হচ্ছে লিবিক। তো ল অফ মিনিমাম জিনিসটাকে একটু আমাদের পড়া জরুরি।
ধরো আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অনেকগুলো প্রভাবক আছে, যেমন আলো, আর্দ্রতা, কিংবা হচ্ছে আমাদের এনজাইমের প্রভাব আছে, খনিজ লবণের প্রভাব আছে। এখন ব্যাপারটা কি, একটা প্রক্রিয়াতে যদি অনেকগুলা প্রভাবক কাজ করে তখন কোন প্রভাবকটা আসলে মেইন ভূমিকা পালন করবে? মনে রাখবা, যদি একটা প্রসেসে ধরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অনেকগুলো প্রভাবক কাজ করতেছে, তো এদের মধ্যে যেই প্রভাবকটা সবচেয়ে নিম্ন মাত্রায় দরকার অথবা যে প্রভাবকটা সবচেয়ে ধীর গতিতে পরিবর্তিত হয়, সেই জিনিসটাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হয় ল অফ মিনিমাম। ঠিক আছে? সো ল অফ মিনিমাম বলতে আমরা কি বুঝি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট প্রভাবক হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আলোক তীব্রতা, তাপমাত্রা, আলোক তীব্রতা, এবং আরেকটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক, এবং এই তিনটা গুরুত্বপূর্ণ প্রভাবক কি আসলে কি অনুসারে? ল অফ মিনিমামের সূত্র অনুসারে হয়ে থাকে। তো মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয়, যদি আমরা বলে থাকি যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে গমের সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে গমের সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়ে থাকে, এটা হয় হচ্ছে 0.15%। আর যদি বলে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে জলজ উদ্ভিদের সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়, বলতে হবে 1.1% কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে জলজ উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এবার আসো 27 নাম্বার, যে ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হবে? অবশ্যই কোষের মাইটোকন্ড্রিয়াতে হবে। এখন একটা কথা আমি তোমাদের বলি, মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ম্যাট্রিক্স থাকে, রাইট? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স তো বুঝতেছো, যে অন্ত আবরণীর ভেতরে যেই প্রোটোপ্লাজমীয় অংশ থাকে সেটাকে আমরা বলতে পারি কি? ম্যাট্রিক্স। আমরা যে সাইটোপ্লাজমীয় অংশটা পাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাট্রিক্স। অপরদিকে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু অন্ত আবরণী থাকে, বা ইনার আবরণী, কিন্তু ইনার মেমব্রেনও থাকে, অন্ত আবরণী, ইনার মেমব্রেন। তো ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে ক্রেবস চক্র, কারণ ম্যাট্রিক্সের মধ্যে সব এনজাইমগুলো থাকে। আর অন্ত আবরণীতে কি হয়? অন্ত আবরণীতে হয় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অথবা কি বলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীতে, ইনার মেমব্রেনে। ক্লিয়ার? এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের মধ্যে হবে কোনটা? আমাদের ক্রেবস চক্র হবে ম্যাট্রিক্সে। 28 নাম্বার, যে গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয়? সহজ প্রশ্ন, গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হবে? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হবে হচ্ছে গ্লাইকোলাইসিস। 29 নাম্বার, ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কোনটি? ঠিক আছে? 29 নম্বরে কি বলছে? যে ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কোনটি? এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তো অ্যাসিটাইল কোয়ে কেন বলা হইলো? কারণ আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, রাইট? সো পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণ হয়ে আমরা পাই অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে একদম সরাসরি তারা ক্রেবস চক্রে প্রবেশ করে। এই জন্য বলা হয়েছে যে ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। মনে থাকবে এখানে কয়টা কার্বন থাকবে? 2টা কার্বন থাকে। আচ্ছা, এরপরে আসো 30 নাম্বার, যে শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? ব্যবহৃত হবে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। কারণ আমি জানি যে সবৎ শোষণের এই ধাপে কি হয়? অক্সিজেনটা ইলেকট্রনের শেষ গ্রহীতা হিসেবে কাজ করে এবং আলটিমেটলি আমাদের এটিপি তৈরি করে থাকে। 31 নম্বর প্রশ্ন, সবাত এবং অবাত উভয় শোষণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি? আমাদের গ্লাইকোলাইসিস হচ্ছে এটার প্রথম ধাপ, জানি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের উদ্ভিদ কোনটি মাটি থেকে নিয়ে থাকে? উদ্ভিদ মাটি থেকে নেয় হচ্ছে আমাদের নাইট্রোজেন। অন্যদিকে এই যে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এই তিনটাই উদ্ভিদ পায় হচ্ছে বায়ু থেকে। ওকে, কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, এই তিনটাই উদ্ভিদ কোত্থেকে পায়? এই তিনটাই উদ্ভিদ পায় হচ্ছে আমাদের বায়ু থেকে। নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? তোমরা জানো যে ডোনানের আয় ব্যয় বেশি, একটু আগে ভাইয়া দেখাইছে, এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। সো ডোনান সাম্যাবস্থা, আয়ন বাহক ধারণা, তারপরে হচ্ছে ব্যাপন এবং ব্যাপক প্রবাহ আছে কোনটা? ডোনান সাম্যাবস্থা। ওকে, তাহলে এই তো এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তাহলে দেখবা আমাদের আর কোনো ধরনের কোনো গ্যাপ থাকবে না, আমাদের আস্তে আস্তে নলেজটা অনেক বেশি এনরিচড হবে। সো এই হচ্ছে আমাদের ক্লাস শেষ হলো আলহামদুলিল্লাহ। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, শেয়ার করে দিবা, লাইক করে দিবা,
পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের উপর কী ধরনের ক্লাস চাও সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ওকে, আর আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাইলে রোড টু ডিএমসি 2.0 পেজে তোমরা যোগাযোগ করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।